This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক যুগেরও বেশি আগের কথা, জানেন তো? ওই তখন সেই সময়টা যখন বেলা বোসকে যখন তখন ফোন করতেন অঞ্জন দত্ত, বলতেন এটা কি 244139, বেলা বোস তুমি পারছো কি শুনতে? সেটা 1995 সাল। বাড়িতে বাড়িতে তখন ল্যান্ডলাইন ফোন ছিল, বুঝতেই পারছেন নম্বরটা তখন তো খুব পরিচিত। এবার এইরকম একটা ফোন নম্বর ওই গানের মাধ্যমে যেটা করেছিলেন অঞ্জন দত্ত, আজকের দিন হলে সেটাকে বলা হতো ভাইরাল করেছিলেন। মানে নম্বরকে ভাইরাল করার দায় সামলাতে অঞ্জন দত্তকে কোর্ট কাছারিও সামলাতে হয়েছে। কারণ গানটা জনপ্রিয় হওয়ার পর অনেকেই বেলা বোসের সঙ্গে কথা বলতে ওই 244139 ফোন করে বসতেন। এবার ঘটনাচক্রে সেটা তো কারুর না কারুর ফোন নম্বর ছিলই, যার ছিল তিনি আর এই উৎপাত কেন সহ্য করবেন? যেখানে যেখানে কমপ্লেন করার করেছিলেন। প্রাইভেসি নষ্টের অভিযোগ উঠেছিল অঞ্জন দত্তের বিরুদ্ধে। মজার ব্যাপার, কিন্তু ভাবছেন তো হঠাৎ বেলা বোসকে নিয়ে টানাটানি কেন করছি, হঠাৎ কেন মনে পড়লো তার কারণ ওই যে মাঝখানে যে ইংরেজি শব্দটা বললাম, প্রাইভেসি, যেটার বাংলা ব্যক্তিগত পরিসর। দেখুন, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চড়ে ওই জায়গাটায় তো লোকজন এখন যখন তখন উঁকি দেন, যে পারেন আর কি। এটাতে কেউ খুব একটা দ্বিতীয়বার ভাবনা চিন্তা করেন না, এই একটা সুবিধা আছে সোশ্যাল মিডিয়ার। আর এই যেখান থেকে আর কি ওই কোথাও গিয়ে দেওয়াল টপকে ব্যক্তিগত পরিসরে নজর মারা যেখান থেকে শুরু, সেখান থেকেই শুরু হচ্ছে ট্রোলিংয়ের আরেকটা ইংরেজি শব্দ। এই সোজা সাপটা হচ্ছে যে কাউকে উত্তক্ত করা আর কি। কেউ জেনে বুঝে ট্রোল করেন, আবার কেউ অজান্তেই ট্রোল করে বসেন। মানে যেটা করেন সেটাকে লোকের মনে হয় যে ট্রোল করেছেন, হয়তো অন্য কিছু চেয়েছিলেন। কিন্তু সোজা বাংলায় এই ট্রোলিংটাকে এইভাবে মানে করা যেতে পারে যে কাউকে খাটো করা, সবার সামনে খাটো করা, ছোট করা। আজ যেরকম সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে সোশ্যাল মিডিয়ায় ট্রেল করা হয়েছে। রাজ্যের মেয়েরা রাতে বিপদে পড়লে কাকে ফোন করবেন? পুলিশকে জানাবেন, 100 নম্বরে ডায়াল করবেন। কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর ফেসবুক পেজ যদি দেখেন, তারা মনে হবে পুলিশের থেকেও তার অনেক বেশি ভরসা সিপিআইএমের রাজ্য সম্পাদকের ওপর। সুতরাং কেউ যদি কোথাও গিয়ে মহিলারা নিরাপদ মনে না করেন, তাহলে তাকে ফোন করুন। এটাই তো ওনার ওই ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর রাজ্য জুড়ে যখন মহিলারা নিরাপত্তার দাবিতে পথে নামছেন, রাত জাগছেন, আন্দোলন করছেন, রাজ্য সরকার যখন প্রেস কনফারেন্স করে বলছে যে রাতের ডিউটিতে মহিলাদের না রাখাই ভালো, আর রাখলেও যেন এমনভাবে রাখা হয় যাতে একাধিক মহিলা একসঙ্গে এক শিফটে থাকেন। যখন প্রশ্ন উঠছে তাহলে কি রাতের নিরাপত্তা দিতে পারবে না বলেই রাজ্য চাইছে মহিলাদের বাড়ির 4 দেওয়ালের চৌহদ্দির মধ্যে আটকে রাখতে? প্রোগ্রেসিভ সরকারের তো রিগ্রেসিভ পদক্ষেপ হয়ে গেল। তাহলে এগোনোর বদলে তো পেছনের প্রশ্ন উঠছে। যখন প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যে দুষ্কৃতীরা এতটাই স্বাধীনতা পেয়ে গেছে, এতটাই বেলাগাম যে রাতে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বুঝেই রাজ্য মেয়েদের রাতের ডিউটি দিতে বারণ করছে? প্রশ্নগুলো তো কঠিন, প্রশ্নগুলো তীক্ষ্ণ। আর এই নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে এই প্রশ্নগুলোই তো মোক্ষম, এগুলোই তো তারা চান না। এই জন্যই তো তারা পথে নামেন, এই জন্যেই তো গোটা বিশ্ব পথে নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তাহলে ভাবুন, এই সমস্ত প্রশ্ন যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মহিলারা যখন ক্ষিপ্ত, মহিলারা যখন রাস্তায় নামছেন নিরাপত্তার দাবিতে, তখন কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর ফেসবুক ওয়াল বলছে কি জানেন? বিপদে পড়লে মেয়েরা সিপিআইএম রাজ্য সম্পাদককে যেন ফোন করেন। সেলিমের ছবির নিচে একটা মোবাইল নম্বর দিয়ে পোস্টটা
ছেড়ে দেওয়া হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে দিয়েছে। এবার আমরা খোঁজ নিয়ে জেনেছি, জানেন তো, যে ফোন নম্বরটা মোহাম্মদ সেলিমেরই, কোনো ভুল নেই। এবার এতদিন পর এই জিনিসটা যেটা হলো, ওই শুরুতে যেটা বলছিলাম, প্রাইভেসি নষ্ট। এবার সেলিমের প্রাইভেসি কারা নষ্ট করলেন? দেখুন, 2019 সালে পার্লামেন্টে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল এসেছিল। 2023 সালে সেটা আইনে পরিণত হয়। কারো ব্যক্তি স্বাধীনতা যদি বিঘ্নিত হয় তাহলে ক্রিমিনাল কোর্টে মামলা করা হতে পারে। এসব জানা সত্ত্বেও কারা মোহাম্মদ সেলিমের মোবাইল নম্বরের মতো একটা ব্যক্তিগত তথ্য এভাবে জনপরিসরে ছড়িয়ে দিলেন? এই প্রশ্নের থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন দিলেন? দেখুন, মোহাম্মদ সেলিম নিজে আমাদের জানিয়েছেন এরকম কোনো কর্মসূচি তারা নেননি। ওই শুনেছেন না আগে, দিদিকে বলুন, দাদাকে বলুন টলুন, এরকম সব এক ফোনে অভিষেক, এরকম বিভিন্ন রকম কর্মসূচি শুনেছেন, সেখানে ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরকম কোনো কর্মসূচি তো মোহাম্মদ সেলিম নেননি। তার মানে সিপিআইএম তাদের রাজ্য সম্পাদকের ফোন নম্বরটা ছড়ায়নি তারা। তাহলে ছড়ালোটা কারা? দেখুন, যারাই ছড়াক তারা কি মোহাম্মদ সেলিমকে ওই ট্রোলিংয়ের মুখে ফেলতে চেয়েছিলেন, নাকি তার মোবাইল নম্বরটা ভাইরাল করে তাকে উত্ত্যক্ত করতে চেয়েছিলেন, মানে ওই প্রাইভেসি ভঙ্গ? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এটা কিন্তু বড় প্রশ্ন। মানে এমন একটা সময় বিষয়গুলো হচ্ছে না, মানে বিরক্তি লাগছে এই জায়গাটার থেকে। যখন গোটা কলকাতা রাস্তায় নামছে, উই ওয়ান্ট জাস্টিস বলে শর্ট চড়াচ্ছে, সমস্তটাই তো এইটা জানতে তিলোত্তমাকে কারা খুন করলো, কেন খুন করলো, কোন রহস্য লুকিয়ে আছে তার পেছনে, কোন অপরাধ চক্র এর পেছনে নিজেদের ডালপালা মেলে বসে আছে, কারা তারা যাদের জন্য তিলোত্তমারা নিরাপদ নন? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই যেখানে আসল লক্ষ্য, একটাই লক্ষ্য। সেখানে যখন এই রকম বিবিধ ঘটনা ঘটতে থাকে না, বিভিন্ন জিনিস নিয়ে লোকজনকে আলোচনা করতে বাধ্য করা হয়, তখন মনে হয় নজরগুলোকে ইধার উধার উধার চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এই আসল জায়গাটা থেকে নজরটা এক সেকেন্ডের জন্য হলো একটু সরে। কারণ সহ্য হচ্ছে না নাকি যে সব মানুষ একমুখী হয়ে একটা জিনিস দেখছেন? কলকাতা দেখেছে কোনো দিন? কোনো নেতা নেই, কোনো আলাদা করে রাজনৈতিক পতাকা নেই, কোনো আলাদা এজেন্ডা নেই, বিভিন্ন একটাই এজেন্ডা, একটা মেয়ের জন্য সুবিচার দাবি। আর তাতে রোজ রোজ পথে নামছেন কলকাতার মানুষ। আজ এখানে, কাল ওখানে, আজ এই সংগঠন মানে বলছি একটা বিশেষ ক্ষেত্র। কোনোদিন সিনেমার লোকজন নামছেন, কোনোদিন গায়ক গায়িকারা নামছেন, আর কোনোদিন আজকে যেরকম, আজকে ওই সল্টলেক সেক্টর 5 তথ্য প্রযুক্তি প্রাণকেন্দ্র, সেখান থেকে সব এআইটির লোকজন তারা পথে নেমে পড়লেন। সবটাই তো প্রতিবাদ, কোনো সংগঠিত আপসে আপ হয়ে যাচ্ছে। মানে সবার নজরটা একদিকে, এই নজরটা সরানোর চেষ্টা। সেই জন্যই কি এই সমস্ত ছোটো খাটো ঘটনাগুলো? দেখুন, তিলোত্তমার ঘটনার পর মেয়েদের রাত দখলের অভিযানের পেছনে রামবামের উস্কানি দেখেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরজি করে হামলার পেছনেও, ওই সেদিন 14 তারিখ রাত্রিরে যখন হামলা হলো এবং ভাঙচুর হলো, বলেছিলেন তো ওই হামলার পেছনেও বাম বিজেপির হাত আছে। এইরকমভাবে যদি যারা 14 তারিখ রাস্তায় নেমেছিলেন গোটা রাজ্য জুড়ে, এত অসংখ্য মানুষ, এটা যদি বাম রামের বিষয় হয়, তাহলে বলতে হবে রাতারাতি রাজ্যের সবাই সিপিআইএম আর বিজেপির সমর্থক হয়ে গেছে। এই আশঙ্কা থেকেই কি মোহাম্মদ সেলিমকে আক্রমণ করে ফেললো তৃণমূল অপদার্থ আমি জানতাম, তো এরকম উলঙ্গ হয়ে গিয়েছে এত ডেসপারেট জানতাম না। তো যেরকম বললে আইটি সেল, আইপ্যাক, ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট এসব করে,
তো গোটা দলটি এত ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট হয়ে গেছে। নাহলে একজন নির্বাচিত কাউন্সিলর, মানে নির্বাচন মানে কীরকম নির্বাচন হয়েছে বুঝতেই পারছো। আইটি অ্যাক্ট অনুযায়ী তুমি জানো সাইবার ক্রাইম এটা। আমার মোবাইল নাম্বার সবই ওরা মিথ্যে করে, কিন্তু নাম্বারটা মিথ্যে করেনি, সেটা দিয়ে কোনো পোস্ট করতে পারে না পাবলিকলি। এটা একজনের প্রাইভেসির ইনফ্রিজমেন্ট। আমি সেটা সাইবার ক্রাইমকে অবশ্য কলকাতা পুলিশ কী করে যাই না, কিন্তু আমার দপ্তর পার্টিকে বলেছি অভিযোগ জানাতে। না, আমি আবারও বলছি, দেখুন, প্রথম কথা ওটা আমার পার্সোনাল প্রোফাইল, ওটা আমার পেজ নয়, অফিসিয়াল পেজ নয়, সুতরাং ওটার সাথে রাজনৈতিক ডাইরেক্ট সম্পর্ক নেই। কিন্তু নিশ্চিতভাবে একজন রাজনৈতিকভাবে পার্সোনাল ইজ পলিটিক্যাল, সেটা তো অস্বীকার করা যায় না যে আমার প্রোফাইল থেকে ওটা পোস্ট হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এটা ব্যক্তিগত পোস্ট হিসেবে নয়। সিপিএম এরকম প্রচার করছিল, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে কাউন্টার ন্যারেটিভটা এইভাবে দেখা উচিত। কারণ সিপিএম এখন যদি ধোয়া তুলসী পাতা, সিপিএমও তো বহু সময় বহু লোকের নাম্বার, আমাদের নেতাদের নাম্বার সামাজিক মাধ্যমে দিয়েছে। আমি সেটার পক্ষে নই, আমি সেটারও পক্ষে নই। কিন্তু আমার ন্যারেটিভটা ছিল খুব পরিষ্কার যে সিপিএমের এই কল যদি সিপিএমের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে সিপিএম মানুষকে, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা দেবে। কিন্তু তারপরে দাঁড়িয়েও এই পোস্টটা একেবারে আমার ব্যক্তিগত মত, এটার সাথে আমার দলীয় জায়গাটাকে গুলিয়ে অবস্থানটা গোলানোর কোনো মানে হবে না। তৃণমূল যে নেতার কথা বলছেন বা তৃণমূলের যা নেতারা আছে, তাদের বি টিম হচ্ছে আমাদের মোহাম্মদ সালিমের দল। তারা নিজেদের মধ্যে নাম্বার শেয়ার করতেই পারেন। তৃণমূল হচ্ছে এ টিম আর তার বি টিম হচ্ছে সিপিএম। তারা নাম্বার এক্সচেঞ্জ করবে না তো কে করবে? দেখলেন তো, ছোট্ট একটু পরিসর, মানে ব্যক্তিগত পরিসরের থেকেও ছোট্ট জায়গা, সেখানটায় কি সুন্দর রাজনীতির পাঁচ খেলাখেলি শুরু হয়ে গেল। এইটার জন্য রাজনীতি জাস্ট ওয়েট করে বসে থাকে। ছোট্ট একটা চান্স, ব্যাস কাজ শেষ। এবার আপনারা সেই দিকে দৌড়ে বেড়ান, আলোচনা করুন, নজর ঘুরে যাক। পরিস্থিতি কি সেরকম জানি না, চেষ্টাটা তো সেরকম। অরূপ চক্রবর্তীর উত্তরটা তো খুব ইন্টারেস্টিং, যেটা ঘুরছিল সেটাই তিনি শেয়ার করে দিয়েছে। আচ্ছা ভাবুন তো, ভুল তথ্য শেয়ার বা ফরওয়ার্ড করলে কি কোনো দোষ হয় না? সাতক্ষুর মাফ। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকে এই শেয়ার আর ফরওয়ার্ড করার কাজটাই তো সোশ্যাল মিডিয়ায় চলছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যে পারছেন তিলোত্তমার ছবির থেকে শুরু করে নাম সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সবাই করেছেন। এমনকি রহস্য রোমাঞ্চের গল্প বলার ঢঙে সেদিন রাত্রে আর্জি করে কি হয়েছিল, কেন তিলোত্তমার এই পরিণতি হলো, কারা করলো, সেই গল্পও তো আমাদের শোনা হয়ে গেছে। আর সেটা সত্যি মিথ্যে যাচাই না করে বহু লোক তো বহুবার শেয়ারও করে বসে আছেন, ফরওয়ার্ড করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, নাগরিক দায়িত্ব পালন করেছেন সবাই। কলকাতা পুলিশ নাকি এই কদিনে 1000 খানেক মানুষকে চিহ্নিত করেছেন যারা সোশ্যাল মিডিয়ায় গুজব বা মিথ্যে ছড়াচ্ছেন বলে অভিযোগ। এবার একটা কথা ভাবুন, ইনফরমেশনটা শেয়ার করার কথা মনে হলো, শেয়ার করলাম, তারপর পুলিশ কি করবে জানি না। এইরকম মানসিকতা নিয়ে যদি লোকজন কাজ করে তাহলে তো ভারী মুশকিল। কিন্তু এটাও তো ঘটনা, সোশ্যাল মিডিয়ায় যারা তিলোত্তমার জন্য বিচার চাইবেন বা রাজ্যে নারী সুরক্ষা নেই বলে প্রতিবাদ করবেন বলে ভাবছিলেন, তারাও তো কোথাও চাপে পড়ছিলেন পুলিশের ওই সক্রিয় ভূমিকা দেখে। এরকমও বেশ কয়েকজন ছিলেন, ওই পুলিশের তালিকার মধ্যেই হয়তো আছেন। তারা অবশ্য এবার স্বস্তি পেতে পারেন সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটা নিজেরা গ্রহণ করেছে। আজকে প্রথম শুনানি ছিল। এবার প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছেন রাজ্য তাদের মুখ বন্ধ করতে পারে না। খুব খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ, কারণ এই প্রতিবাদ, এই মুখর হওয়া, প্রতিটি পরিসরে নিজেদের বক্তব্য ছড়িয়ে দেওয়া, এগুলোই তো আস্তে আস্তে একটা চাপ তৈরি করে। এই চাপ থেকেই হয়তো কোনো জায়গায় গিয়ে বাধ্য করতে পারে কেউ কাউকে, যাতে এই বন্ধ দরজার পেছনের যে রহস্যগুলো সেগুলো সব কিছু বাইরে বেরিয়ে আসে। এর সঙ্গে সঙ্গে যারা জড়িত তাদের মুখের সামনের থেকে নাকাবটা, পর্দাটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে।
এই চাপটা কারুর কারুর কাছে গুরু ভার হয়ে উঠতে পারে। সেই জন্যই তো হয়তো তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এই প্রতিবাদগুলোকে, এগুলো রাজ্য মুখ বন্ধ করতে পারে না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। আফসোস কি জানেন, সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ, সেটা স্বাধীনতা সুপ্রিম কোর্ট রক্ষা করলো, কিন্তু তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই রকম একটা স্পেশাল মোমেন্টে পিছু হটছেন। অথচ সাংসদ মানুষ, বিদগ্ধ মানুষ, সব কিছু ভেবে চিনতে গম্ভীরভাবে কথা বলেন, রায় দেন, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, মেপে মেপে। ওই জন্যেই তাদের বিশেষ বিশেষ খাতির আর কি। অসংখ্য লোক জড়ো করে বিরাট আন্দোলন করছেন, এরকম খুব একটা হয় না। সবার সেই কাজগুলো না, তাত্ত্বিক নেতা বলে না, ব্যাপারটা সেরকম। এবার তিনি তার থেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নিজেকে। এই দুদিন আগে তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ এক্সে পোস্ট করেছিলেন, একটা লিখেছিলেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মতোই কলকাতা পুলিশ কমিশনারকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের। আর ওই পোস্টেই আরজি কর তদন্ত কলকাতা পুলিশ কিভাবে করছে, মানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও তো প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। ঘটনার 3 দিন পর কেন পুলিশ কুকুরকে নিয়ে তদন্তকারীরা গেছিলেন সেই প্রশ্ন তুলেছিলেন। এবার দেখুন, এই প্রশ্নটা যখন তুলেছিলেন তখন দুটো প্রতিক্রিয়া হয়েছিল। হলো কি ওনার, এরকম উলট পুরাণ গাইছেন। এবার এই সময়টায় অনেক তৃণমূলের নেতাই একটু ইধার উধার কথাবার্তা বলছিলেন। দেখলেন তো শান্তনু সেন, তিনি বলে তার কত পোস্টগুলো খুইয়ে বসলেন। এবার ধরা যাচ্ছিল যে কোথাও গিয়ে তার বিবেক জাগ্রত হয়েছে। আবার এটাও মাথার মধ্যে ছিল, একদম ছিল না তা না, যে রাজনীতিকরা এরকম ঘোলা জলে ঘোলা পরিবেশে বিভিন্নভাবে নিজেদের ওজনটা মাপার চেষ্টা করেন, এটাও সেটা কি না। আমাদের কি করব, আমাদের রাজনীতিকরাই শিখিয়েছেন বিভিন্ন রকমভাবে গোটা বিষয়গুলোকে একটুখানি বিচার করে নিতে, আমরা সেটাই করছি। বিচার না করে কি আর যে কোনো জিনিস আপনাদের সামনে বলে দেওয়া যায়? কিন্তু ঘটনা হচ্ছে, ওই পোস্টের পরেই তৃণমূল সাংসদকে লালবাজারে তলব করা হয়েছিল। লালবাজারে কিন্তু যাননি সুখেন্দু শেখর রায়, বরঞ্চ তিনি গ্রেফতারির আশঙ্কা করেছিলেন এবং শটান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ সেই মামলার শুনানিতে আবার রাজ্যের সন্ধি প্রস্তাব পেয়ে রাজি হয়ে গেছেন তৃণমূল সাংসদ। পুলিশের ভূমিকা নিয়ে তোলা প্রশ্ন, সেই পোস্ট, সেটা সোশ্যাল মিডিয়ার থেকে ডিলিট করে দিয়েছেন তিনি। তার এক্স হ্যান্ডেলে গিয়ে দেখেছে ওই পোস্টটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই যখন, তখন নিশ্চয়ই পোস্ট ডিলিট হয়ে গেছে। আচ্ছা, যেভাবে পোস্ট ডিলিট করলেন, এই পোস্ট ডিলিটের সঙ্গে সঙ্গে গত কয়েকদিনের প্রতিবাদটাও কি তাহলে মুছে দেবেন সুখেন্দু শেখর রায়? সবটাই কি ভুল বুঝেছিলেন, নাকি এখন বোধোদয় হয়েছে যে ভুল বুঝেছিলেন, নাকি সব জেনে শুনে তখন ভুল বুঝেছিলেন, বা যা বুঝেছিলেন সেটা জেনে শুনে বুঝেছিলেন, পরে ভুল বুঝবেন বলে? জানি না। 14ই আগস্ট বিকেলে মেয়েদের ওই রাত দখলের কর্মসূচিতে সমর্থন জানিয়ে তিনি কিন্তু যোধপুর পার্কে ধর্নায় বসেছিলেন। বলেছিলেন মেয়ের বাবা হিসেবে মেয়েদের আন্দোলনে তার সমর্থন আছে। আর আরজি কর ওই তার প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি ইস্তফা দেওয়ার পর তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তো প্রশ্ন তুলেছিলেন তিনি। মানে অনেক বড় বিবেকের ডাকে সাড়া দিয়েছিলেন, এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন, যার জন্য দলের বিরুদ্ধে যেতেও তার কোনো আপত্তি নেই। দেখে লোকে অনেক ভাবছিল যে হলোটা কি, হঠাৎ শহীদ হওয়ার শখ জাগলো কেন? আচ্ছা, এটা কি তখন বুঝতে পারেননি, এখন বুঝছেন যে তার সব প্রতিবাদী আসলে ভুল করে হয়ে গেছিল? সুখেন্দু শেখর রায় আমাদের সিনিয়র লিডার। আরজি করের ঘটনা মানুষের আবেগ, আমাদেরও প্রত্যেকের আবেগ, কিন্তু তিনি তার টুইটে যে বিভ্রান্তিকর ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, যে আপত্তিকর মন্তব্য করেছিলেন, পুলিশ শুধু সেই কারণে তাকে
নোটিশ পাঠিয়েছিল, রজ্জুতে সর্বভ্রম করছেন, পুলিশের খেয়ে দিয়ে কাজ নিয়ে ওনাকে গ্রেপ্তার করতেই যাবেন। এই যদি উনি টুইট করবেন, ডিলিট করবেন, দুঃখ প্রকাশ করবেন, তাহলে আর আমি ভয় করব না এসব লোককে বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ ছিল? যাক, কুণাল ঘোষ যা বলছেন আমাদের ওই একই কথা, ওই তলায় ডু লেখে না, নিজের অ্যাড্রেস কি, এই পার্মানেন্ট অ্যাড্রেস কি, ডু লিখে দিই আমরা, ওই ডিটো আর কি, যা হয়েছে তাই, আমরাও তাই বলছি, ডিটো মার্ক। যা কুণাল ঘোষ বলেছেন আমাদেরও তাই বক্তব্য। নেতারা যে আমাদের কীভাবে বিভ্রান্ত করেন সেটাই আমরা বুঝতে পারলাম, জানেন তো। সেই যখন ডিলিটই করলেন, তারা পোস্টটা কষ্ট করে করেছিলেন কেন সুখেন্দু শেখর রায় এক্সে লিখেছিলেন আমি ভয় করব না, নাকি মানুষের সুরে সুর মিলিয়ে তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের বিচারের অংশীদার হতে চেয়েছিলেন তিনি, কিন্তু করতে গিয়ে কোথাও গিয়ে একটু বেড়ে খেলে ফেলেছিলেন। অথচ এই বিচার, এটা তো মুখ্যমন্ত্রী স্বয়ং চেয়েছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার আইন সিদ্ধ করার কথা বলেছেন, কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি তো কলকাতা পুলিশকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছিলেন। দেখুন, পুলিশের ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে এটা তো নতুন কথা না। সেটা কাল ওই লালবাজারে চিকিৎসকদের অভিযানের পরই তো আর বুঝতে বাকি নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে দুই চিকিৎসক, কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছিল। গেছিলেন কজন? কলকাতার প্রায় সমস্ত নামকরা চিকিৎসক। আর ঘণ্টাখানেক ওই পুলিশ কর্তাদের সাথে কথাবার্তা বলে বাইরে বেরিয়ে কুণাল সরকাররা কি বলেছিলেন সেটা মনে আছে? বলেছেন পুলিশ তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারে সহযোগিতা করতে বলেছিল। ভাবমূর্তি হারিয়েছে বলেই তো পুনরুদ্ধারের প্রশ্নটা উঠেছে। আচ্ছা, সুখেন্দু শেখর রায় না হয় তার পোস্ট এক্স থেকে মুছে দিলেন, কিন্তু পুলিশকে নিয়ে যে প্রশ্ন তিনি তুলেছিলেন সে প্রশ্ন তো তার আগেই, তার অপেক্ষায় থাকেনি সাধারণ মানুষ। তাদের মনে এমনিই তৈরি হয়ে গেছে। সেই সব প্রশ্নগুলো কে মুছবে? সুখেন্দু শেখর রায়ের হয়তো ওই কোথাও গিয়ে বিবেকের ডাকে সাড়া দিয়ে বা তার নিজের পরিবার, নিজের মেয়েদের প্রতিবাদ, হ্যান ত্যান অনেক কিছু মনে হয়েছিল। তারপর আবার আরও বেশি বড় পিছুটান মনে হচ্ছে ওর থেকেও বড় কিছু জিনিস আছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া ভালো, সেই জন্য হয়তো তিনি প্রতিবাদটা তুলে নিয়েছেন। সাধারণ মানুষ তো এই সমস্ত পিছু টানগুলোকে বাঁচিয়ে রাখার জন্যেই পথে নেমেছিলেন, এবং সেই জন্যেই তো তাদের মনে প্রশ্নগুলো জেগেছে। সেগুলো কে মুছবে? আজ সিজিও কমপ্লেক্সে একটা অসাধারণ দৃশ্য দেখলাম। ওখানে যেতে হয়েছিল টালা থানার এএসআই অনুপ দত্তকে, সিবিআই তাকে ডেকেছিল আর কি। এবার তাকে ডাকার একটা স্পেসিফিক কারণ আছে। তিনি নাকি ওই যে সঞ্জয় রায় যে নাকি ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনে মোয়েন অভিযুক্ত, এখন অবধি পুলিশের কথা অনুযায়ী একমাত্র, বা হয়তো তা আরও কেউ আছে, সুযোগ পায়নি খুঁজে পাওয়া, পেলে রোববারের মধ্যে বার করে দিত পুলিশ। যাই হোক, তার আগে তো সিবিআইয়ের কাছে চলে যায় গোটা ব্যাপারটা। কিন্তু ওই সঞ্জয় রায়ের ব্যাপারে নাকি মোটামুটি পুলিশ কর্তারা সবাই নিশ্চিত, ওই জন্যই তাকে গ্রেফতার করে ফেলেছিলেন। এই সঞ্জয় রায় নাকি টালা থানার এই পুলিশ কর্তার ঘনিষ্ঠ, এটাই শোনা গেছিল। মানে এইটাই সিবিআইও হয়তো বিশ্বাস করেছে, তাদের কাছেও পৌঁছেছে, সেই জন্যই তো তারা তাকে ডেকে পাঠিয়েছিল কথাবার্তা বলার জন্য। আমরাও আবার ভাবছিলাম যে এই সমস্ত চারপাশে এত কথা শোনা যাচ্ছে, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনটা আমরাই করে নিই ডাইরেক্ট, লোকের মুখে ঝাল খাওয়ার কি দরকার। TV9-এর রিপোর্টার আজ অনুপ দত্তকে কাছে পেয়ে সরাসরি জানতে চেয়েছিলেন যে সঞ্জয়ের সঙ্গে তার কী রকম পরিচয়, কতটা ঘনিষ্ঠতা হলো। কি জানেন, প্রশ্নটা শোনার পরেই কলকাতা পুলিশের এই এএসআই বৃষ্টির মধ্যেও যেভাবে দৌড়লেন, উত্তর না পাই, বুঝেছি, এটা বুঝতে পেরেছি। সঞ্জয় এই মুহূর্তে হয়তো তাদের কাছে একটা জীবন্ত বিভীষিকার নাম, এবং কিছু না কিছু তো ছিল, ওই বাহিনীরই কিছু না কিছু ছিল, বা তার সঙ্গে কিছু না কিছু ছিল, নইলে এরকমভাবে সঞ্জয়ের নামটা সহ্য করতে পারছেন না কেন? আপনার সঙ্গে যদি কারোর সংযোগ না থাকে, কাউকে যদি না চেনেন, না জানেন, তার নাম যদি আপনাকে কিছু করতে লাগেন তো আপনি মুখের ওপর বলে দেবেন দূর মশাই, ওকে চিনিই নাই। সেটা তো বললেন না, উল্টে দৌড় মারলেন। কখন লোকে দৌড়য়? যখন
প্রশ্নের সামনে দাঁড়াতে পারে না। ওরকম পরিস্থিতি ছাড়া কেউ ওরকম মরিয়া হয়ে দৌড়োয় না, তা আবার ওই বৃষ্টির মধ্যে। আর এই দৌড়টা দেখতে দেখতে আমার কেন যেন এর আগে বেশ কিছুদিন আগে দেখা সন্দীপ ঘোষের দৌড়টা মনে পড়ে যাচ্ছিল। তাকে কেন্দ্র করেই, মানে তার হাসপাতালকে কেন্দ্র করেই তো এই যাবতীয় কিছু হচ্ছে, সবাই দৌড়চ্ছেন। কি অদ্ভুত না? আচ্ছা, দৌড়ে দৌড়ে কি দুটো ভাই হয় বলুন তো? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে অনুপবাবু 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 একটু দাঁড়িয়ে যান পড়ে যাবেন দাঁড়িয়ে যান। অনুপবাবু বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে যান পড়ে যাবেন দাদা। পড়ে যাবেন, আস্তে নিচে কত কিছু হতে পারতো বলুন তো? যেভাবে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শুধু ধাক্কা দিয়ে ওইভাবে দৌড়ে প্রায় গেট ক্র্যাশ করার মতো করে ঢুকলেন, তারা যদি ভাবতেন ওই যেভাবে আরজি করে হামলা হচ্ছিল সেরকম কেউ হামলা করতে আসছে, কি কি হতে পারতো বলুন তো? কেন দৌড়লেন? কি লোকাতে, কি এড়াতে? এটাই বড় প্রশ্ন। আমরা ঘুরে ফিরে সেই প্রশ্নগুলোতেই আসছি আসলে, কারণ কিছুতেই বুঝতে পারছি না যে কতদিন আমাদের ফোকাসটা ধরে রাখা সম্ভব হবে। ফোকাস ঘোরানোর চেষ্টা তো কম হচ্ছে না, বিভিন্ন রকম বিভিন্ন দিকে গোটা বিষয়টা বইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো মানুষ যেটা করছে, মানুষ যে পথে নামছে, যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, সেটা তো একটা ভেতর থেকে একটা জ্বালা, যন্ত্রণা, আবেগ, এটা জমে গেছে বলেই তো। এটা শুধু একদিনের ঘটনা ভাবলে তো ভুল হবে। এর সঙ্গে অনেক কিছু, অনেক দিন, দীর্ঘদিন ধরে অনেকগুলো জিনিস যেগুলো ভেতরে ভেতরে জমেছে, হয়তো সেগুলো ইন্ডিভিজুয়াল ওয়েতে যখন মানুষ কোথাও গেছে, কোথাও প্রকাশ করার সময় এসছে, তখন 7-17 ভেবে সেই জায়গাটা সম্পর্কে ঠিক কী করা উচিত, কি প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটা প্রকাশ করতে পারেনি, ফলে জমে গেছে ভেতরে। প্রতিবাদগুলো ছোট ছোট করে জমতে 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 এখন একটা এমন জায়গায় চলে গেছিল, এই তিলোত্তমার খুনটা তার ট্রিগার পয়েন্ট। কারণ এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। সব থেকে বড় লুকিয়ে রয়েছে ভয়, আপনার আমার ঘরের মেয়েদের নিরাপত্তার ভয়টা। ও দেখুন, তিলোত্তমা খুনের পরের দিন 10ই আগস্ট আরজি করের ঘটনায় প্রথম প্রেস কনফারেন্স কে করেছিলেন? কলকাতার পুলিশ কমিশনার। সেই প্রেস কনফারেন্সে সঞ্জয় রায়কে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। জবাব দিয়েছিলেন কি? দেননি কিছু। সঞ্জয় কি সিভিক? সাংবাদিকরা বারবার এই প্রশ্ন করলো, কোনো উত্তর দেননি পুলিশ কমিশনার, এড়িয়ে গেছিলেন। কেন? তারপর তো তার যাবতীয় পরিচয় জানা গেছিল। তাহলে তখন ওই সিভিক ভলেন্টিয়ার পরিচয়টুকু জানাতেই কত সমস্যা হয়েছিল। কেন এড়াতে চেয়েছিলেন? এমন ভাব করছিলেন যেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর এখনও ওই সঞ্জয় রায়ের নাম শুনলেই কলকাতা পুলিশ দৌড়চ্ছে। হ্যাঁ, পালাতেই তো দেখলাম। টালা থানার এএসআই অনুপ দত্ত ওয়েলফেয়ার কমিটিতেও আছেন, পুলিশ ওয়েলফেয়ার কমিটি। সেখানেই তো সঞ্জয় রায় ছিলেন বলে শোনা গেছে। তার সাথে ঘনিষ্ঠতার সুবাদেই নাকি পুলিশ বারাক আর মোটর বাইক ব্যবহার করতো সঞ্জয়। সিভিক হয়েও একদম পাকাপোক্ত পুলিশের মতো বলচাল ছিল। এসবই তো আমরা একটু স্পষ্ট করে জানতে চেয়েছিলাম। কিন্তু টালা থানার এএসআই এর এই দৌড় দেখতে দেখতে মনে হলো এটা তারা দৌড়ের মধ্যে আছেন এখন, জানেন তো। যেভাবে ওই 14 আগস্ট রাতে আরজি করে হামলার সময় পুলিশ দৌড়েছিল, প্রায় সেরকম স্পিডেই। কিন্তু পালাতে চাইলেই কি আর পালানো যায় বলুন তো? আর সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানির প্রথম দিনই যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, পালাতে পারবেন? প্রশ্ন উঠেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। সেই কথাগুলোও তো আর এড়ানো যাবে না। সন্দীপ ঘোষ অতীতে দৌড়েছেন, এখন তো রোজ সিবিআইয়ের কাছে দৌড়চ্ছেন। ফলে অনেক কথা জমছে, বুঝলেন তো। আজ কথাগুলো বলেই ফেলি, বরং যে কথাগুলো আপনারা জানেন, কিছুতেই না বললেই নয়।
আবার একটা ইংরেজি শব্দ বলি, সায়েন্টিফিক। আসলে শুনছি, শিখছি, আপনাদের শোনাচ্ছি, বুঝতে পারবেন প্রত্যেকটার কারণ আছে, এমনি এমনি বলছি না। সায়েন্টিফিক তার বাংলা কি? বিজ্ঞানসম্মত। এই সব শব্দগুলো তিলোত্তমা নতুন করে শেখাচ্ছে। শব্দটা পুরনো, কিন্তু তিলোত্তমার কল্যাণে নতুন করে শিখছি। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল আমাদের সায়েন্টিফিক এভিডেন্সের কথা বলেছিলেন, বিজ্ঞানসম্মত প্রমাণ। 14ই আগস্ট রাতে আরজি করে হামলা হয়েছিল, আপনারা দেখেছিলেন। লুম্পেন বাহিনী কার্যত অবাধে ভাঙচুর চালিয়ে চলে ফলে যাওয়ার পর হাসপাতালে পৌঁছেছিলেন পুলিশ কমিশনার। এবং তারপরেই হামলা নয়, ওই তিলোত্তমা হত্যার তদন্ত নিয়ে বলতে শুরু করেন। ওই তদন্ত তো তার হাত থেকে ছিনিয়ে সিবিআই এর হাতে দিয়ে দিয়েছে হাইকোর্ট। আর তখনই ওই সায়েন্টিফিক এভিডেন্স বা বিজ্ঞানসম্মত প্রমাণের কথা বলেছিলেন পুলিশ কমিশনার। মনে আছে আজও? আজকে সেই বক্তব্যটা আগে শোনাই, তারপর বলবো সেখান থেকে আমরা কোথায় পৌঁছলাম। Incident happened, we know, but we are doing our level best. I know it's a very sad incident, we all know. It was a very very sad incident. আমরা প্রত্যেকবার বলেছি যে আমরা সব রকম কাজ করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there. বিষয়টার মধ্যে কিন্তু খুব খারাপ কিছু বলেন, ঠিক কথা বলেছিলেন। একটা ঘটনা ঘটেছে, সত্যি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, তাও সত্যি। আর এরকম তদন্তে শেষ পর্যন্ত কাউকে দোষী প্রমাণিত করতে হলে বা কি ঘটেছে সেটা প্রমাণ করতে গেলে সায়েন্টিফিক এভিডেন্স, বিজ্ঞানসম্মত প্রমাণ দরকার হয়, এটাও তো সত্যি। আর তখন তো ঠিকঠাক কথাগুলোই বলেছিলেন, কিন্তু যেভাবে বলেছিলেন গোটা ব্যাপারটা আমাদের একটু শিক্ষিত করার উদ্দেশ্যে আর কি শিখেছিলাম। আজ তৃণমূলের কুণাল ঘোষ তিনিও সায়েন্টিফিক বললেন, সায়েন্টিফিক শব্দটাকে তুললেন আর কি। এতদিন তার বক্তব্য আমরা দেখাতাম, কিন্তু কুণাল ঘোষের পাশে ওই তৃণমূল লিখতে সংকোচ করতাম, কারণ লোকসভা ভোটের সময় ডেরেক ওব্রায়ান ঘোষণা করে দিয়েছিলেন যে কুণাল ঘোষের মন্তব্য সেটা দলের মন্তব্য না। আরজিকর কাণ্ডের পর সেই নিষেধাজ্ঞাটা শান্তনু সেনের ঘাড়ে চেপেছে। আর কুণাল ঘোষ তিনি তৃণমূলের 4 সদস্যের মিডিয়া কমিটিতে ঢুকে গেছেন, সুতরাং এখন তিনি পাকাপোক্তভাবে দলের স্বর, বলতে কোনো বাধা নেই। এতদিন লিখে লিখে বলে বলে যেটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম, সেই পুরনো অবতারে তাকে ফিরিয়ে দিতে পেরে আমাদেরও স্বস্তি লাগছে। সে যাই হোক, সে কুণাল ঘোষ আজ সুপ্রিম কোর্টের রায়কে সায়েন্টিফিক বললেন। কেন বললেন? কুণাল ঘোষ তার কারণ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। শুধু আরজিকর নয়, সুপ্রিম কোর্টের রায়ে সারা দেশে এই ধরনের অপরাধের কথাটা জুড়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে বিচারের মাপকাঠিতে গোটা দেশে এই ধরনের অপরাধকে টেনে আনা হয়েছে। বলা হয়েছে ধর্ষণ করে খুন সেটা মানসিক বিকারের রোগ। এই রায়ে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ রয়েছে, অতএব এই রায় বিজ্ঞানসম্মত। তাহলে বিজ্ঞানসম্মত শব্দটার একটা ব্যাখ্যা প্রত্যেকের নিজের কাছে নিজের মতো করে রয়েছে, অথবা বিজ্ঞানসম্মত কথাটা সম্ভবত ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্লুটিকের মতো ভেরিফাইড বোঝায়। সেই দিক দিয়ে দেখলে আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু বিজ্ঞানসম্মত, এটা কিন্তু বলে দিচ্ছি জানেন তো। ভেরিফাই না করে আমরা কোনো কথা বলি না, ভেরিফিকেশান আছে, আর তাই এগুলো বিজ্ঞানসম্মত কথা। তো এবার একটা সংবিধানসম্মত কথা বলি। ভারতীয় সংবিধানের 355 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বহিরাগতের আক্রমণ আর অভ্যন্তরীণ অশান্তির থেকে কোনো রাজ্যকে রক্ষা করাটা কেন্দ্রের কর্তব্য, এবং কোনো রাজ্য সংবিধান সম্মতভাবে চলছে কিনা সেটা দেখাও কেন্দ্রের দায়িত্ব। এগুলো সব কেতাবি কথা যদিও। এবার রাজ্যের কোনো জায়গায় 355 অনুচ্ছেদ প্রয়োগের অর্থ কী? সেই জায়গার আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ, এটাকেই স্বীকার করে নেওয়া। এটা সচরাচর হয় না কিন্তু, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের আওতাধীন বিষয়। এই সন্দেশখালী সহ একাধিক জায়গায় বারবার তার আগে দেখেছি যে ওই 355 লাগু করার দাবি জানিয়েছিলেন বিজেপির রাজ্য নেতারা, কিন্তু কেন্দ্র কর্ণপাত করেনি। আজ সুপ্রিম কোর্ট যেটা করলো, যেটাকে বিজ্ঞানসম্মত বললেন কুণাল ঘোষ,
সেই জিনিসটা কিভাবে দেখবেন বলুন তো? মানে এইগুলোর মধ্যে কোথাও গিয়ে একটা সংবিধান সম্মত ইঙ্গিত খুঁজে পাবেন নাকি? আজ সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালে আধা সেনা মোতায়েন করে দিল। ভারত সরকারের ঘোষণাপত্রে কিন্তু বিজ্ঞপ্তি নেই, তাই বলতে পারবো না যে অনুচ্ছেদ 355 কার্যকর হয়েছে, বলছিও না। কিন্তু আরজি কর হাসপাতালে আধা সেনা মোতায়েন শুনেছেন কোনোদিন? একটা হাসপাতাল সম্পূর্ণরূপে আধা সেনার নিয়ন্ত্রণে, তার ঘেরাটোপে থাকছে, যুদ্ধ নয়, কিচ্ছু নয়, আর্মি হাসপাতাল নয়। তাহলে নিঃসন্দেহে এটা কলকাতা পুলিশের ইমেজে একটা বিশাল ধাক্কা। এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে? বেনজির দৃশ্য বাংলায় এই প্রথম কোনো হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। গোটা আরজিকর হাসপাতাল, হস্টেল সর্বত্র সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যে বাহিনী এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে, তাদেরই কাঁধে ডক্টর, নার্স, ডাক্তারি ছাত্রছাত্রী, রোগী, রোগীর পরিজনদের সুরক্ষার গুরু দায়িত্ব। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়ল কেন? সুপ্রিম কোর্টের শুনানিতে 14ই আগস্ট রাতের হামলা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রাজ্যের একটি চিকিৎসক সংগঠনের পক্ষে আইনজীবী দাবি করেন, 14ই আগস্ট রাতে হাসপাতালে, হস্টেলে হামলা চালায় দুষ্কৃতীরা, ভাঙচুর চালানো হয়, মহিলা ডাক্তার, মহিলা ডাক্তারি ছাত্রীদের হুমকি দেওয়া হয়। এরপর হস্টেলে থাকার সাহস পাচ্ছেন না আবাসিকরা। 250 জন মহিলা আবাসিক থাকতেন, 30 থেকে 40 জন বাদে বাকি ডাক্তারি ছাত্রীরা বাড়ি চলে গিয়েছেন, এখনো ফেরার সাহস পাচ্ছেন না। আমি বাইরে যারা আমার ফ্রেন্ডসরা থাকে হসপিটালে, তাদের কাছ থেকে আমি খবর নিই। ওরাও মোটামুটি খুবই অনেকজনই ছিল, এখন কেউ নেই, অনেকজন বেরিয়ে যায় এই ঘটনার পর থেকে। তারপর এখনও স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে, এখনও সেই গ্রাউন্ডে কতটা সেই কাজটা হয়েছে এখন আমাদের জানা নেই। ভয়ের কথা, হামলার কথা, পুলিশের পালিয়ে যাওয়ার কথা গত বৃহস্পতিবারই শুনিয়েছেন আরজিকরের নার্সরা। আমাদেরকে বিপদে ফেলার জন্যই, আর আমরা 24 ঘন্টার সিকিউরিটি চাই। পরিকল্পিত না হলে এতজন মানুষ মাঝরাতে কি করে আসে? সিকিউরিটি আমাদের ভীষণ দরকার, যেটা একদম নেই। ভেতরে তো পুলিশ ছিল, তারা কোথায় ছিল? তারা বাথরুমে ছিল। তারা তো আমাদের কাছেই প্রোটেকশন চেয়েছে। তারা এমনও বলেছে যে আমাদেরকে, দিদি আপনার সিভিল ড্রেস আছে, আপনাদের সিভিল ড্রেস দিন, আমরা হচ্ছে একটু লোকানোর জায়গা করে দিন। ওরা বলছে আমাদেরকে নিরাপত্তা দিন, আপনারা ভগবানের পুলিশ বলছে। হ্যাঁ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গুরুতর বিষয়, মহিলা চিকিৎসকরা আক্রান্ত হলেন, পুলিশ পালিয়ে গেল, নাম ধরে ধরে ভয় দেখানো হলো, পুলিশ হামলাকারীদের হাসপাতালে ঢুকতে দিল, হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা সিআইএসএফ মোতায়েনের প্রস্তাব দেন। গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমন মন্তব্য করেন তুষার মেহতা। সিআইএসএফে আপত্তি নেই জানিয়ে দেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এরপরেই আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দেখুন, আরজি করে সিআইএসএফ মোতায়েন করাটা রাজ্যের পক্ষে এক চরম অস্বস্তিকর বিষয়। এই বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শাসনাধীন, তার মানে অমিত শাহের শাসনাধীন। ভোটের সময় তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়, কিন্তু পুরো ভোট বা পঞ্চায়েত ভোট হলে সেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকে, তারাই পরিচালনা করে। আর সেটা যখন বিধানসভা বা লোকসভা ভোট হয় তখন জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করে। এবার ভাবুন তো, এ দূরত্ব কোনোটাই নয়। আরজি করে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তার রাজ তাহলে কার হাতে থাকবে? মামলার রাজ তো সুপ্রিম কোর্ট নিজের হাতে নিয়েছে, বাহিনীর রাজটা কে দেখবে? স্থানীয় থানা, লালবাজার, ভবানী ভবন, হাসপাতাল কর্তৃপক্ষ, নাকি বাহিনীর রাজ সম্পূর্ণভাবে বাহিনীর হাতেই থাকবে? এবার তাই যদি হয়, তাহলে রাজ্যের একটা সরকারি মেডিকেল কলেজ যার নিরাপত্তা দেখার কথা রাজ্য সরকারের, পুরোটাই একদম কোনোভাবেই ওটা অন্য কোথাও যাওয়ার কথা না, তার নিরাপত্তা দেখবে কেন্দ্রীয় সরকার। এই রায়টা কিন্তু সেদিক দিয়ে দেখলে সত্যি অভূতপূর্ব, কারণ রাজ্যের এখতিয়ারভুক্ত একটা অঞ্চল, সেটা এখন থেকে কেন্দ্রীয় সরকার প্রোটেক্ট করবে। ভাবুন এটাকে কিভাবে, কোথায়, কার অনুপ্রবেশ দেখবেন একবার ভেবে নিন। দেখুন, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাত্রিরের সাথী প্রকল্পটা ঘোষণা করেছিলেন, ভালো করেছিলেন। তাতে মহিলা চিকিৎসক, চিকিৎসা কর্মীদের নিরাপত্তা একটা নির্দিষ্ট অ্যাপ তৈরির কথা বলা হয়েছিল।
এই অ্যাপের সঙ্গে স্থানীয় থানা সরাসরি যুক্ত থাকবে সেটা বলা হয়েছিল। মানে কোথাও গিয়ে কেউ যদি অ্যাপের মাধ্যমে তারা কোনো রকম বিপদ সংকেত পাঠান, তাহলে সরকারি থানা তাদের নিরাপত্তা দেবে, এটাই ব্যবস্থা হয়েছিল। প্রশ্নটা তো এখানে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাত্রির সাথী প্রকল্প কি আরজিকর হাসপাতালে কার্যকর হবে? কারণ যদি নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ থাকে, তাহলে স্থানীয় থানা ঢুকতে পারবে, তাদের ভূমিকা কী হবে? আবার ধরুন হাসপাতালে রোগী মৃত্যু জাতীয় কোনো ঘটনা ঘটল, রোগীর আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন, তখন নিশ্চয়ই টালা থানাতেই অভিযোগ জানাতে যাবেন তারা। এবার হাসপাতালের নিরাপত্তায় কার কি ভূমিকা সেটা যদি নির্দিষ্ট করা না হয়, তাহলে টালা থানা বলতেই পারে, মানে বলবেই বলছি না, কিন্তু বলতেই পারে এরকম পরিস্থিতিতে যে হাসপাতালের দায়িত্বে সিআইএসএফ, তারা কি করে অভিযোগ নেবেন? সিআইএসএফ আবার নিরাপত্তা বাহিনী, তারা ল এনফোর্সিং এজেন্সি নয়, মানে পুলিশের মতো নয় তারা। তাদের পরিকাঠামো এফআইআর করা বা মামলা করার অধিকার রয়েছে কি? আর যদি সিআইএসএফের নিয়োগটা সাময়িক হয়, তাহলে তো ডাক্তারদের আশঙ্কা পুরোপুরিই যাচ্ছে না। কারণ ভোটের সময়ের অভিজ্ঞতা সেটা তো আপনার আমার সবার রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে ঠিক আছে, চলে যাওয়ার পরে তো হিংসার প্রতিহিংসা শুরু হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে এর আগে সন্দীপ ঘোষ দুবার, ওই প্রাক্তন অধ্যক্ষ, দুবার আরজিকর থেকে তিনি কোথাও বদলি হয়েছিলেন, একবার 1 সপ্তাহ, একবার 48 ঘন্টার মধ্যে ফেরত চলে এসেছিলেন। এবার চলে যাবার পরেই চলে গেলেন বলে যারা নিশ্চিন্ত হয়েছিলেন, চলে আসার পরে তারা নিশ্চয়ই চাপে পড়েছিলেন। কি চাপে পড়েছিলেন সেটা ওই কোথাও আরজিকরের চারপাশে ঘুরে বেড়ান, ওখানকার লোকজনের সাথে কথা বলুন, পরিষ্কার বুঝতে পারবে কি হয়নি। বিবিধ অভিযোগ শোনা গেছে। এবার এক ভুল কভার করে মানুষ, নেড়া কভার বেলতলায় যায়। প্রশ্নটা সেই ফান্ডামেন্টাল প্রশ্ন। তাহলে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তারা আবার অরক্ষিত হয়ে পড়বেন না, এই গ্যারান্টি কাউকে দিতে পারা যাবে? আন্দোলনরত চিকিৎসক নার্সদের এই উদ্বেগটার মধ্যে থাকাটাই তো স্বাভাবিক, কারণ তারা তো ঘর পোড়া গরু, দেখে নিয়েছেন তারা। কারণ আরও একটা জিনিস তারা দেখেছেন, 14ই আগস্ট হামলার সময় পুলিশ যে রোগীর কম্বলের নিচে লুকিয়েছিল সেটা একাধিক নার্স প্রকাশ্যে বলেছেন। সেখানে সিআইএসএফ মোতায়েন নিয়ে বেশ কয়েকটা অভিযোগ ওঠা এখনও বাকি আছে, শুনিনি আমরা, সবে তো শোনা গেছে যে মোতায়েন করা হবে। কিন্তু একটাই বিষয় শুধু পরিষ্কার, এবং সেটা খারাপ লাগলেও কলকাতা পুলিশকেও মেনে নিতে হবে, ভারতের সুরক্ষায়, ভারতের একটা হাসপাতালের সুরক্ষায়, ভারতের স্কটল্যান্ড ইয়ার্ডের ওপর শীর্ষ আদালত আর ভরসা রাখতে পারেনি। সামান্য ঘটনাকে আটকাতে পারে না, এত বড় ভ্যান্ডালিজম হয়ে গেল। পুলিশ কোথায় ছিল? সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন হ্যাঁ, আরজিকরের সমস্ত নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সে থাকবে, এবং সেন্ট্রাল ফোর্স ফিরের পরে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন, এটাই সুপ্রিম কোর্টের আবেদন। সিআইএসএফ স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা বলতে চাইছি যে সিআইএসএফ কতদিন থাকবে? 1 দিন 2 দিন, সারা জীবন? আমরা এটা বারবার বলছি যে আমরা ডাক্তার, আমরা রোগী পরিষেবা দিতে চাই, এটাই আমাদের কাজ। তাহলে সিআইএসএফ আসতে পারে, মহামান্য আদালত একটা কনসার্ন থেকে করেছে, ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনার উদ্দেশ্য কী, সেই ঘটনার মোটিভ কী, কারা জড়িত এই ঘটনার সাথে, কী গতি প্রকৃতি? তাহলে আমরা তো সীমান্তে লড়াই করতে চাইনি। সিআইএসএফ নট দ্য সলিউশন। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই, সেই জন্যই সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা হয়েছে। আরজিকরকে লক্ষ্য করে যে চক্রান্ত, যে হামলা, এগুলো মূলত বাম, রাম এবং অপশক্তিগুলো করছে। আরজিকরকে একটা চক্রান্তের লক্ষ্যবস্তু করে নিয়েছে এই বাম, রাম এবং কিছু অপশক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওদেরই বাহিনী মনে করে ওরা সামলাবে, তো সামলাক, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো আপত্তি করতে যাবে না। দেখুন, এই নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা নিয়ে দুপক্ষের 2 রকম মানসিকতা দেখলেন তো। বিরোধীরা বেজায় খুশি, গেল, রাজ্যের মুখ আরেকবার পুড়ল।
কোনো ভরসা নেই সুপ্রিম কোর্টে। আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে তো, এটা কোনো একটা রাজ্যের বিষয় নয়, এটা নিয়ে আবার তৃণমূল খুশি, একটাতে অখুশি, একটাতে বিরোধীরা খুশি, আরেকটাতে তৃণমূল খুশি। কেন খুশি? একটা রাজ্যের বিষয় নয় বলায়, কারণ ব্যর্থতার দায়ভারটা তো ভাগ হয়ে গেল। সুপ্রিম কোর্টের রায়ে একাধিক রাজ্যে চিকিৎসক আর চিকিৎসা কর্মীদের ওপর হামলার কথা বলা হয়েছে। চিকিৎসক আর চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় জাতীয় স্তরে টাস্ক ফোর্স গঠনের কথাও তো বলা হয়েছে। হাসপাতালে বায়োমেট্রিক চালু সহ একাধিক বিধিনিষেধ চালু করার কথা বলা হয়েছে। অর্থাৎ গোটা বিষয়টা গোটা দেশের পরিপ্রেক্ষিতে দেখা হচ্ছে, গোটা দেশের প্রেক্ষাপটে দেখা হচ্ছে। এবার এই জায়গা থেকে তৃণমূল খুব খুশি, কারণ এখন তো এটা দেশের বিষয় আর রাজ্যের বিষয় নেই। রাজ্যের বিষয় যদি না থাকে, শুধু তৃণমূল সরকারের কোনো দোষ নেই, বা এই যে বিভিন্ন রকম লোকজন বলছে টলছে এই সমস্ত কিছু দায় শুধু তাদের নেই, এটাতে কেন্দ্রীয় সরকারকেও জুড়ে দেওয়া যাচ্ছে, এরকম একটা ভাব রয়েছে। আমি শুধু অন্য একটা কথা ভাবছিলাম, জানেন তো, এই দেখলেন তো রাজনৈতিক নেতাদের একজন খুশি একটা কারণে, আরেকজন খুশি আরেকটা কারণে, এইসব তো তাদের বক্তব্যগুলো ছিল। আপনারা শুধু মাথায় রাখুন ওই আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্যটা। তারা কিন্তু ঘুরে ফিরে ওই মাছের চোখটাতে গিয়ে পৌঁছচ্ছে। কেন মৃত্যু হলো তিলোত্তমার, কে মারলো, কোন চক্র রয়েছে পেছনে, এই ছোট্ট বিষয়টা জানার জন্যই তারা এখন আন্দোলন করছেন। সীমান্তে যুদ্ধ করতে যাচ্ছেন না, তাদের ওরকম বিরাট নিরাপত্তার দরকার নেই। তারা একদম ফান্ডামেন্টাল যে জন্য আন্দোলন শুরু করেছিলেন সেই জায়গায় আটকে থাকতে চাইছেন। অত্যন্ত সঙ্গত একটা পয়েন্ট, বারবার বলবো, বারবার মনে করাবো, ওনাদের বক্তব্য পারলে রোজ শোনাবো। আসলে এই জায়গার থেকেই বিভিন্ন কিছুতে নজর ঘুরে যাচ্ছে। দেখুন, একটা কাঠের ওপর, এই কাঠের টেবিলটা, এর ওপর একটা পেরেক আপনি যত সহজে ঢোকাতে পারবেন, একটা এত মোটা লোহার রড ঢোকাতে পারবেন? পারবেন না তো। কেন পারবেন না? এই কথাগুলো বলছি, বুঝতে পারছেন এর মধ্যে একটা বিজ্ঞান রয়েছে। ওই বিজ্ঞানসম্মত শুনলাম না, বিজ্ঞানটা মাথায় চেপে গেছে। ওই যখন এখানে পেরেকটা ঢোকাই, পেরেকের মুখটা ছোট্ট সরু, একটা ছোট্ট জায়গার ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাতে গেঁথে যাওয়াটা সহজ হয়, তার প্রতিক্রিয়াটা অনেক তীক্ষ্ণ। কিন্তু যখন একটা অনেক বড় জায়গার ওপর সেই পরিমাণ বলটাই প্রয়োগ করা হয়, যখন এটা লোহার রড বা ভোঁতা জিনিস কিছু এখানে ঢোকাতে যাওয়া হবে, অনেকটা জায়গা জুড়ে সেই বলটা, যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা ছড়িয়ে যায়, তার তীক্ষ্ণতা, তার ইম্প্যাক্ট কমে যায়। এই ভয়টা সবাই করছেন, আমরাও করছি। এই যে চারপাশে বিভিন্ন কিছু, এই যে দেশের পরিপ্রেক্ষিতে গোটা ব্যাপারটা দেখতে গিয়ে, এই নিরাপত্তা, এই নারী স্বাধীনতা, বিভিন্ন কিছু যে যার মতো করে বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে যদি ক্রমশ ছড়িয়ে যেতে থাকে না, ওই পেরেকের ডগাটা আমরা হারিয়ে বসবো। জানেন তো কেন মারা গেছিল তিলোত্তমা? এর পেছনে কোন চক্র রয়েছে, কোন চক্রান্ত রয়েছে? পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি, কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, এটাই। সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে, এটা একটা আমাদের, এটাও একটা আমাদের একটা সান্ত্বনা। অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে নিরাপদে থাকে, খুবই ভালো। এই খবরটা শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি। দেখুন, এই আরজি করের ঘটনার প্রতিক্রিয়া গোটা দেশে পড়েছে, ছড়িয়েছে, ফলে গোটা দেশের কথা মাথায় রেখে রায় দিয়েছে শীর্ষ আদালত। এবার দেশের শীর্ষ আদালতকে বৃহত্তর স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। তাই সুপ্রিম কোর্টের রায় শুধু আরজি কর নয়, একাধিক জায়গার এই গোটা ব্যাপারটা যেটা বললাম ছড়িয়ে দেওয়ায় তারা তাদের জায়গায় ঠিক, তাতে স্বস্তি পাওয়ার জায়গায় শাসক দল ঠিক। এবার খেয়াল করে দেখুন, নির্ভয়া কাণ্ডকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলেছিল শীর্ষ আদালত, আর তিলোত্তমার হত্যাকে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তার অভাবের সঙ্গে জুড়ে দেওয়া হলো। তার ফলে স্বাস্থ্য আর আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের গালে চুনকালিটা পড়েনি। এটা বিরাট প্রাপ্তি তাদের কাছে। সাথে কি
কুণাল ঘোষ এই রায়কে ইতিবাচক আর বিজ্ঞানসম্মত বলেছেন। এই জায়গা থেকে তাদের আরও বড় স্বস্তির জায়গা কি জানেন? সুপ্রিম কোর্ট ডাক্তারদের চিকিৎসা পরিষেবা সচল করার অনুরোধ করেছে। তার পরিপ্রেক্ষিতে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসেছে। সেটাও রাজ্যের পক্ষে স্বস্তিদায়ক, কারণ আন্দোলনকারীরা একবার যদি আন্দোলনটা তুলে নেন, সেটা তাদের বলার একটা প্রেক্ষাপটও তো আছে, মানুষজন চিকিৎসা পাচ্ছেন না, ঠিক, এটা উড়িয়ে দেওয়া যায় না। এবার একবার যদি আন্দোলনটা উঠে যায়, আসল চাপের ভর কেন্দ্রটাই তো শেষ হয়ে গেল। আন্দোলনকারী চিকিৎসকরা যদিও বলছেন যে তারা এখনই কর্মবিরতি তুলছেন না। যদি ঘটনার সাথে জড়িত একাধিক হয় বা কতজন এটা জানাক, যদি একাধিক হয় তাহলে তারা এখনও ক্যাম্পাস এবং আউটসাইড ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি আমার ফিমেল কলিগ, ফিমেল সিস্টার, ফিমেল নার্সিং স্টুডেন্ট, ফিমেল জুনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট অ্যান্ড ফিমেল রেসিডেন্টকে আমি কী অ্যান্সার দেব যার জন্য আমরা কর্মবিরতি তুলে নিতে পারি? সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন, সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন, সেটাও যদি অমান্য করেন তারা, সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে, তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব, সুপ্রিম কোর্টকেও অমান্য করা, এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন, সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে। দেখুন, রাজ্যবাসী শুলে চড়িয়ে দেওয়ার মুডে ছিল, সেখানে সুপ্রিম কোর্ট ওই লেভেলের এখনও কিছু বলেনি। এতে আপাতত শাসক যে খুশি হবে সেটা তো বলাই বাহুল্য, কিন্তু হাসপাতালের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নগুলো, সেগুলো তো মোটেও স্বস্তিদায়ক না। সেগুলো স্বাভাবিকভাবেই শাসক দল এড়িয়ে যাবে, কিন্তু আমরা তো সেগুলো এড়িয়ে যেতে পারছি না। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করেছে যে দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে কোনো এফআইআর কেন দায়ের করা হয়নি, সকালে দেহ উদ্ধার কেন রাত 12:15টায় এফআইআর হলো, কেন পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো, তারপর বাবা মার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হলো। যেখানে খুনটা হয়েছে সেখানে বাবা মা ছিলেন না, তাহলে পুলিশ কেন খুন ধর্ষণের এফআইআর আগে রুজু করলো না? 14ই আগস্ট রাতে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল আমাদের ব্যাপারটা বুঝিয়েছিলেন, শিখিয়েছিলেন। প্রতি ক্ষেত্রেই নাকি অস্বাভাবিক মৃত্যুর মামলাই রুজু করার নিয়ম। এবার তাই যদি হয়, সেটা তো দেশের প্রধান বিচারপতিরও জানার কথা। শীর্ষ আদালত তারা তো আবার প্রশ্ন করে বসে আছে কেন আগেই খুন আর ধর্ষণেও মামলা রুজু করা হয়নি। আচ্ছা, এবার কলকাতা পুলিশ কমিশনারের কাজটা কিন্তু কঠিন হয়ে গেল। মানে আফটার অল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, তো তাকেও কি এই বিষয়গুলো এইভাবে পরিষ্কার করে একটু বুঝিয়ে দেওয়া যায়? We will get to know about it. It's a matter of that's the standard process. All kinds of people are talking all kinds of stories which have no basis. Why UD case was started? This is the process for starting. You go through this. Murder cases are started through UD cases. There is nothing wrong in starting a UD case and taking up investigation. প্রধান বিচারপতির পর্যবেক্ষণ আর পুলিশ কমিশনারের বক্তব্য দুটোই তো শোনালাম। আশা করি পুলিশ কমিশনারও আজ শীর্ষ আদালতের পর্যবেক্ষণটা দেখেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় তো লাইভ স্ট্রিমিং হয়েছে। এটা আবার মিডিয়ার কথা শুনতে হবে না, উনি নিজেই দেখে নিতে পারেন। এরপর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের আধিকারিকরা একবার বলুন তো, তারা যা যা বলবেন আমরা বিনা বাক্যব্যয়ে বিনা প্রশ্নে মেনে নেব কী করে? আচ্ছা, সন্দীপ ঘোষ সেটা বুঝেই কি একেবারে স্পিকটি নট? সুপ্রিম কোর্ট তো তার ভূমিকা নিয়েও বাছাই বাছাই সব পর্যবেক্ষণ রেখেছেন। প্রিন্সিপাল কি করছিলেন? আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। দেহ দেখার জন্য বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। যে প্রিন্সিপালের ভূমিকা খতিয়ে দেখার কথা, তিনি ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্য মেডিকেল কলেজে পদ পেয়ে যান কিভাবে? কি অদ্ভুত দেখুন। এই প্রশ্নগুলো তো আমরাও তুলেছিলাম, সন্দীপ ঘোষকেই করেছিলাম, তিনি তো তার জন্য আমাদের দোষারোপও করেছিলেন আমরাই নাকি সব করেছি। এবার এখন তার যা স্বরূপ সামনে আসছে তাতে আমরা দায়িত্ব নিতে রাজি। এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম। ইনফ্যাক্ট
যেভাবে তার বিরুদ্ধে রাজ্য সরকার নিজে সিট গঠন করে তদন্ত করছে, একটা না দুটো সিট গঠন হয়েছে, একটা ওই সেদিন 14 তারিখ রাত্রিবেলা ওখানে হামলার ব্যাপারে হয়েছে, আর একটা এই বিভিন্ন যে আর্থিক বেনিয়ম টেনিয়মের অভিযোগগুলো রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেইটা নিয়ে হয়েছে। 4 IPS আছে, সেটা নিয়ে আবার অমিত মালব্য বিজেপির নেতা তিনি আবার প্রশ্ন তুলেছেন যে IPSরা আবার কিভাবে এই সমস্ত আর্থিক ঘটনার তদন্ত করবেন। দেখুন, এই সমস্ত জটিল জটিল ব্যাপার আমরা শুধু এইটুকুনি জানি যে যখন CBI গোটা ব্যাপারটা তদন্ত করছে, যখন বারবার সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে, যখন CBIয়ের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ওর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সেগুলো দিন, সেই সময় সিট গঠন করা হলো। এতদিন হয়নি, পুরনো অভিযোগ হয়নি। তাও অনেক দিন আগে যেদিন ঘটনাটা ঘটলো তারপর তিনি বারবার 6 বার আমরা গুনে দেখেছি তিনি ওই তিলোত্তমার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন। তার জন্য তার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন পর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, মাঝখানের সময়টা মনে হয়নি। সুতরাং জানি না আমরা গোটা বিষয়গুলোর মধ্যে কোনটার সাথে কি হচ্ছে। এখন যে কাগজপত্রগুলো CBI চেয়ে পাঠিয়েছে সেগুলো তো সিটেরও দরকার লাগতে পারে। তারা যদি আর্থিক দুর্নীতির তদন্ত করে, এবার তারপর আবার সিটের হাত থেকে কোথাও গিয়ে এইখানে CBIয়ের হাতে যাওয়া সময় লাগতে পারে। এবার সময় লাগা মানেই তো CBI-এর ওপর আবার কোথাও গিয়ে ওই টাইম ফ্রেমের একটা ব্যাপার আছে, সবাই মিলে চাপ সৃষ্টি করছেন, হচ্ছে না কেন, যেখানে পাবলিক ইউফোরিয়া, পাবলিকের মধ্যে মানুষের মধ্যে এই বিরাট একটা প্রত্যাশা তৈরি হয়েছে CBI করছে, এবং সবথেকে বড় কথা তাদের ভেতরে একটা তীব্র ক্ষোভ, রাগ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এক্ষুনি জানান কে করেছে। সেখানে যত সময় যাবে চাপটা কিন্তু বাড়বে। এবার তার সঙ্গে আরও কতগুলো তো যোগ হয়ে যাবে। ধরুন দেখা গেল যে ওই যে অন্যায়টা করেছেন পরিচয় প্রকাশ করে দিয়ে তাতে জেল হয়ে গেল, হয়ে যেতেই পারে, 2 বছর জেলের শাস্তি আছে। যদি জেল হয়ে যায় তাহলে আবার এরকম হয়তো যখন এই CBI জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে ঠিক করেছিল, সেই সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একজন ব্যক্তি হঠাৎ করে একটা অভিযোগ দায়ের করেছিলেন, তাতে তাকে জেলে শিব ঠাকুর সে মনে আছে আপনাদের, সেই তাতে তার অনুব্রত মণ্ডলকে পুলিশ হেফাজতে নিয়েছিল। সে কেলেঙ্কারি কাণ্ড, মানে সবই তো আগের অভিজ্ঞতা রয়েছে, উদাহরণও রয়েছে। আমরা জাস্ট মিলিয়ে দেখে বোঝার চেষ্টা করছি আর কি। এই সমস্ত হলে ওই টাইম ফ্রেমটা বড় হয়ে যায়। আর একটা জিনিস হয়, খাল কেটে কুমির আনা হয়ে যায় না তো। মানে দেখুন, এর আগেও যখন ওই রেশন দুর্নীতির বিষয়গুলো ছিল তখন তো রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, কিন্তু তারপর ইডি এসে ঢুকে পড়লো ওই রাজ্য সরকারের সেই অভিযোগকে কেন্দ্র করে। আর তারপর কি হলো সে তো আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালী থেকে শুরু করে অনেক কিছু তো হয়ে গেল। তো এই ক্ষেত্রেও অভিযোগটা তো আর্থিক দুর্নীতির, সেইটা নিয়েই তো তদন্ত করছে সিট। এবার সেই খাল বেয়ে যদি ইডির কুমির আবার ঢুকে পড়ে, তাহলে এই ল্যাচ টানতে টানতে সন্দীপ ঘোষ থেকে কোথায় গিয়ে পৌঁছবে, যদি পৌঁছতে চায়, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন খালটা কোন নদীতে গিয়ে মিশবে? পুলিশি তদন্ততে আমরা দেখেছি এসআইটির কি ভূমিকা হয়েছে। তাহলে এসআইটির ভূমিকা নিয়ে আমাদের কোনো রকমের কোনো পজিটিভ পদক্ষেপ বলে আমরা মনে করি না। আমরা পরিষ্কার মনে করি CBI তদন্ত যেভাবে হচ্ছে সেই তদন্ত প্রক্রিয়া হোক, তাতে যা সামনে আসবে। না, একদমই আস্থা রাখছি না, খুশি নই আমরা এতে। আমরা চাইও নি, আমরা কেন শুধু আমরা চাইতে যাবো, আমাদের কোনো প্রয়োজন নেই। অনেক সিট গঠন হয়েছে। 21শে জুলাই যেটা নিয়ে শহীদ সভা করে তৃণমূল, সেটা নিয়েও সিট গঠন হয়েছিল, আজ অবধি তার বিচার হয়নি। কামদুনির মেয়েটি 11 বছর হয়ে গেছে, এখনো বিচার পায়নি। তাই এই সরকার, এই মুখ্যমন্ত্রী এবং সিটের ওপর আমাদের কোনো আস্থা নেই। গত বছর জুলাই মাসে ওই হাসপাতালেরই কর্তৃপক্ষের একজন গুরুত্বপূর্ণ অফিসার ভিজিলেন্স কমিশনে অভিযোগ করেছিলেন এই সমস্ত সন্দীপ ঘোষের অপদার্থতা, দুর্নীতি, 9-6 টাকা এবং বেআইনি লেনদেন।
কি করেছে ভিজিলেন্স কমিশনার? যে সাংবাদিকরা ছবি তুলেছেন তাকে ডাকছে, কুণাল সরকারকে ডেকেছে, ডাক্তার আন্দোলনের নেতা ডক্টর গোস্বামীকে ডেকেছে, কিন্তু এসআইটি তো প্রথম কাজ ছিল তাকে ডাকা। কমিশনে করেছি, অ্যান্টি কারাপশনে করেছি, হাইকোর্টেও পিআইএল করেছিলাম, মুখ্যমন্ত্রী দপ্তরেও পাঠিয়েছিলাম গ্রিভেন্সে, তারপরে মানে আমি সব জায়গায় করেছি এবং অ্যান্টি কারাপশন থেকে স্বাস্থ্য দপ্তরকেও চিঠি লিখেছিল, বাট কোনো অ্যাকশন হয়নি। এই যে এতদিন অ্যাকশন হয়নি, তার মধ্যে কত ছাত্রর উনি জীবন নষ্ট করে দিয়েছেন। ছাত্রদের বসিয়ে মদ খাওয়ানো হতো, এবার মাঝে মাঝে ওই ছাত্ররা মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসতো। এটা একদমই মানে আনএক্সেপ্টেড, এটা অ্যাফোর্ড কিছুতেই এটা বরদাস্ত করা যাবে না। সিট করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে, এটা আটকানোর জন্য করা হয়। যেখানে অভিযোগ এসছে কোনো প্রশাসনিক তদন্তের দরকার, আর্থিক যদি কোনো অনিয়মের অভিযোগ এসে থেকে থাকে, তো মুখ্যমন্ত্রী সেখানে সিট গঠন করেছেন, তো ভালো কথা, তো স্বচ্ছতার লক্ষণ। স্বচ্ছতার টাইম লাইনটা বড় গোলমেলে, এইটাই যা মুশকিল। যেটা আগে হওয়ার কথা সেটা যখন পরে হয় এবং বিশেষ বিশেষ সময় হয়, তখনই বিভিন্ন প্রশ্ন ওঠে কোন দিকে যাবে ব্যাপারটা। যেরকম সন্দীপ ঘোষ কোন দিকে যাবেন সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। এই সন্দীপ ঘোষকে তো কাল ওই 12টার সময় লালবাজারে ডাকা হয়েছে তিলোত্তমার নাম প্রকাশের মামলায়। আবার রোজ তো গত কয়েকদিন ধরে ওই সময়টাকে সিবিআইয়ে যেতে দেখেছি। ফলে আমি দুদিকেই যেতে পারি, সে ডান দিকে বাঁ দিকে। আমি ডান দিকে নই, আমি বাম দিকে নই, আমি মধ্যেখানে রই। এই বলে সন্দীপ ঘোষ দাঁড়িয়ে থাকবেন কিনা বা মাঝখান থেকে অন্য কোনো দিকে যাবেন কিনা, চলুন কালকে গিয়ে ব্যাপারটা বুঝতে পারবো।